এটিই হল মহাযুদ্ধ, যা প্রথম বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ নামেও পরিচিত। এটি ছিল একটি বিশ্বব্যাপী যুদ্ধ যা ২৮ জুলাই ১৯১৪ থেকে ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাতগুলির মধ্যে একটি, যেখানে ৪ কোটিরও বেশি সামরিক কর্মী জড়ো হয়েছিল, যা সেই সময়ে ইউরোপের জনসংখ্যার প্রায় ৩০%। ১,৬০,০০,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিল, যার মধ্যে ১ কোটি বেসামরিক লোক এবং ৬০ লক্ষ সামরিক কর্মী ছিল। যুদ্ধটি বিংশ শতাব্দীতে একটি বড় প্রভাব ফেলেছিল এবং বিশ্বজুড়ে বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে পরিচালিত করেছিল। তাহলে কেন এটি ঘটেছিল এবং এর পরিণতি কতটা ভয়াবহ ছিল? আসলে প্রথম বিশ্বযুদ্ধের অনেক কারণ ছিল, তবে ইতিহাসবিদরা সাধারণত একমত যে নিম্নলিখিত ৩টে কারণ এর প্রাদুর্ভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নং ১, জাতীয়তাবাদ। ১৯ শতকের শেষের দিকে ইউরোপ ছিল জাতীয়তাবাদের একটি উত্তাপ। জাতীয় পরিচয় ক্রমশ মানুষের পরিচয় এবং আত্মীয়তার অনুভূতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল। দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে এটি বিশেষভাবে সত্যি ছিল, যেখানে সার্ব, ক্রোয়েট, বসনিয়াক, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান সহ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বাস ছিল। এই গোষ্ঠীগুলির মধ্যে অনেকেই তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র চেয়েছিল এবং তারা এটি অর্জনের জন্য যুদ্ধে যেতে ইচ্ছুক ছিল। জাতীয়তাবাদের এই ক্রমবর্ধমান অনুভূতি বলকান অঞ্চলে এক বারুদের পরিস্থিতি তৈরি করেছিল, কেবল এটি জ্বলিয়ে ওঠার জন্য অপেক্ষা করছিল। দ্বিতীয় কারণ ছিল সাম্রাজ্যবাদ। ১৯ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকা এবং এশিয়ায় উপনিবেশের জন্য তীব্র প্রতিযোগিতা করেছিল। এই প্রতিযোগিতার ফলে বৃহৎ শক্তিগুলির মধ্যে উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। উদাহরণস্বরূপ, ফ্রান্স এবং জার্মানি উভয়ই আফ্রিকায় উপনিবেশ চেয়েছিল এবং তারা প্রায়শই একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করত। এই প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণগুলির মধ্যে একটি ছিল। তৃতীয় কারণ ছিল অস্ত্র প্রতিযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছরগুলিতে ইউরোপীয় শক্তিগুলি, বিশেষত জার্মানি এবং ব্রিটেন, তাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী গড়ে তুলতে শুরু করে। এই অস্ত্র প্রতিযোগিতা সন্দেহ এবং ভয়ের পরিবেশ তৈরি করেছিল, যার ফলে একটি ছোট ঘটনাও বড় সংঘাতের দিকে পরিচালিত করার সম্ভাবনা বেশি ছিল। তাহলে কি ছিল সেই স্ফুলিঙ্গ যা অবশেষে বারুদের পিপাকে জ্বালিয়ে দিয়েছিল? আচ্ছা, জুন মাসে যখন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে সারায়েভোতে একজন সার্বিয়ান জাতীয়তাবাদী হত্যা করে। ফার্দিনান্দের হত্যাকাণ্ড অস্ট্রিয়া হাঙ্গেরিকে জুলাই মাসে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রয়োজনীয় অজুহাত দেয়। কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। জার্মানি অস্ট্রিয়াকে নিঃশর্তভাবে সমর্থন করেছিল, যখন ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন অবশেষে সার্বিয়ার সাহায্যে এগিয়ে আসে। যুদ্ধ চলছিল। লড়াইটি ছিল নিষ্ঠুর এবং উভয় পক্ষেই লক্ষ লক্ষ হতাহতের ঘটনা ঘটেছিল। এটি একটি সম্পূর্ণ যুদ্ধও ছিল, যার অর্থ যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সমগ্র জনসংখ্যাকে একত্রিত করা হয়েছিল। বেসামরিক লোকেরা কেবল সামনের সারিতে লড়াই করছিল না, বরং তারা বিরোধী পক্ষের সামরিক বাহিনী দ্বারাও লক্ষ্যবস্তু ছিল। উদাহরণস্বরূপ, ব্রিটিশরা জার্মানির নৌ অবরোধ শুরু করে, যার ফলে খাদ্য এবং কাঁচা মাল মতো প্রয়োজনীয় সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর জার্মানরা ব্রিটেন এবং তার মিত্রদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বহনকারী জাহাজগুলিকে ডুবিয়ে দিতে শুরু করে। ১৯১৭ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের সাথে সাথে যুদ্ধটি বর্বরতার এক নতুন মধ্যে পৌঁছে যায়। এই সংঘর্ষে আমেরিকার যোগদানের ফলে আরও বেশি হতাহতের ঘটনা ঘটে, কারণ পশ্চিম ফ্রন্টের মাংসপেশন গ্রন্থে নতুন সৈন্য পাঠানো হয়েছিল। কিন্তু অবশেষে ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানির নতুন সরকার মিত্রদের সাথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, যার ফলে এই যুদ্ধের অবসান ঘটে। কিন্তু যুদ্ধে সব পক্ষেরই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। লক্ষ লক্ষ সৈনিক এবং বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছিল এবং সমগ্র অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল।
তবুও যুদ্ধের কিছু স্পষ্ট বিজয়ী এবং পরাজিত ছিল। বিজয়ী শক্তিগুলির মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ত্রিপক্ষীয় জোট হিসেবে একসাথে যুদ্ধ করেছিল এবং কেন্দ্রীয় শক্তিগুলিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল, যার মধ্যে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। এবার পরাজিতদের কথা বলা যাক। প্রথমে আমাদের কাছে জার্মানি আছে। তারা যুদ্ধে হেরেছিল এবং ফলস্বরূপ তাদেরকে তাদের সীমা পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল। আলসাস লরেন ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, নর্থ শেলভিক ডেনমার্ককে দেওয়া হয়েছিল এবং ইউপেন ও মালমেডি বেলজিয়াম দ্বারা অন্তর্ভুক্ত হয়েছিল। জার্মানি তার সমস্ত বিদেশি উপনিবেশও হারিয়েছিল এবং বিজয়ী শক্তিগুলিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এরপর আমাদের কাছে অস্ট্রিয়া-হাঙ্গেরি আছে। যুদ্ধের পর সাম্রাজ্য ভেঙে যায় এবং এর অঞ্চল বিজয়ী শক্তিগুলির মধ্যে বিভক্ত হয়ে যায়। এছাড়াও অস্ট্রিয়া একটি মহান শক্তি হিসাবে তার মর্যাদা হারায় এবং কেবল একটি ছোট প্রজাতন্ত্রে পরিণত হয়। এরপর আমাদের কাছে অটোমান সাম্রাজ্য আছে। ফুলে ভরা যুদ্ধ অটোমানদের জন্য বিশেষভাবে নিষ্ঠুর ছিল, যার ফলে তারা প্যালেস্টাইন, মেসোপটেমিয়া এবং তাদের বেশিরভাগ আরব প্রদেশসহ উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড হারিয়ে ফেলেছিল। অবশেষে আমাদের কাছে রাশিয়া আছে। যদিও তারা টেকনিক্যালি বিজয়ী ছিল, তবুও তারা অনেক ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছিল। যুদ্ধের সময় তারা আর কার্যকরভাবে একটি মহান শক্তি ছিল না। বস্তুত তারা এখন একটি দুর্বল রাষ্ট্র ছিল, যা পতনের দ্বারপ্রান্তে ছিল। যুদ্ধের বিস্তৃত পরিণতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে কিছু বড় রাজনৈতিক পরিবর্তনও ঘটেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রাশিয়ান সাম্রাজ্যের পতন এবং সোভিয়েত ইউনিয়নের উত্থান। যুদ্ধটি রাশিয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছিল। এই অসন্তোষ অবশেষে তীব্র আকার ধারণ করে এবং ১৯১৭ সালে রাশিয়ান বিপ্লবের দিকে পরিচালিত করে। বিপ্লবের ফলে দ্বিতীয় জার নিকোলাসের পদত্যাগ এবং ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। যুদ্ধের ফলে আরেকটি বড় রাজনৈতিক পরিবর্তন ছিল ইতালি এবং জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান। যুদ্ধের পর যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তা ফ্যাসিবাদের মতো চরমপন্থী আন্দোলনের জন্য একটি প্রজনন ক্ষেত্র তৈরি করে। ইতালিতে ফ্যাসিবাদের নেতৃত্ব ছিলেন বেনিটো মুসোলিনি, যিনি ইতালিকে তার পূর্বের গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জার্মানিতে ফ্যাসিবাদের নেতৃত্ব ছিলেন অ্যাডলফ হিটলার, যিনি দেশের সমস্যার জন্য ইহুদি এবং অন্যান্য সংখ্যালঘুদের দায়ী করেছিলেন। এই চরমপন্থী আন্দোলনগুলি অবশেষে ক্ষমতায় এসে তাদের দেশগুলিকে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ পরিণতি ছিল ইউরোপীয় উপনিবেশবাদের পতন। ঔপনিবেশিক প্রতিযোগিতা নিয়ে যুদ্ধটি মূলত সংঘটিত হয়েছিল এবং বিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য বজায় রাখার জন্য প্রচুর খরচ হয়েছিল। ফলশ্রুতিতে যুদ্ধের পরের বছরগুলিতে অনেক ইউরোপীয় শক্তি তাদের ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা কমাতে শুরু করে। যাই হোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদিও ঔপনিবেশিকতা হ্রাস পাচ্ছিল, তবুও তা শেষ হয়নি। প্রকৃতপক্ষে দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ইউরোপীয় শক্তিগুলি এবং তাদের উপনিবেশগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল, যা অবশেষে আফ্রিকা এবং এশিয়া জুড়ে স্বাধীনতা আন্দোলনের একটি সিরিজে রূপ নেয়। সামগ্রিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী। যুদ্ধটি ইতিহাসের সবচেয়ে মারাত্মক যুদ্ধগুলির মধ্যে একটি ছিল এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনও ঘটেছিল, যার মধ্যে ছিল সাম্রাজ্যের পতন এবং নতুন মতদর্শের উত্থান। যুদ্ধটি বিংশ শতাব্দীতে গভীর প্রভাব ফেলেছিল এবং এর পরিণতি আজও অনুভূত হয়। এবং দীর্ঘস্থায়ী প্রভাবের কথা বলতে গেলে, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে আরও ঐতিহাসিক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই কথাটি বলার সাথে সাথে আসুন শুরু করা যাক। বিশ্বাস করা কঠিন যে এমন ভয়ঙ্কর ঘটনা আবার কখনো ঘটতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তা ঘটেছিল। ঠিক ২০ বছর পরে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত আরেকটি বৈশ্বিক সংঘাতে নিমজ্জিত হয়েছিল। তবে এটি অন্য সময়ের জন্য একটি গল্প। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আরও জানতে চান, তাহলে এখানে ভিডিওটির প্লেলিস্টটি দেখুন। এই জাতীয় আরও ভিডিওর জন্য আপনি এই প্লেলিস্টেও ক্লিক করতে পারেন। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করি আপনি নতুন কিছু শিখেছেন।